শেখ হাসিনা তার দোসরদের ফাঁসির দাবি। এদিকে মিরসরাইয়ে আশ্রয় কেন্দ্রে ত্রাণের জন্য হাহাকার। জানাবো কৃত্রিম বন্যা সৃষ্টি করে খুনি হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে ভারত, বললেন ডাক্তার ইরান। এবং সর্বশেষ জানাবো যেভাবে ঘুষ আদায়ের জাল ছড়িয়েছিলেন দীপু মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা তার দোসরদের ফাঁসির দাবি। আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে নগর স্বেচ্ছাসেবক দল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার গুলি চালিয়ে গণহত্যা করেছে। এ ঘটনায় জড়িত শেখ হাসিনা সহ সবাইকে অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদ জানান বক্তারা। এদিকে মিরসরাইয়ে আশ্রয় কেন্দ্রে ত্রাণের জন্য হাহাকার। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে চট্টগ্রামের মিরসরাই। শত শত মানুষ পানিতে এখনো আটকা। দ্বিতল বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। এছাড়া উপজেলায় প্রায় ৭৯টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে বন্যা কবলিত লোকজন। তবে বেশিরভাগ আশ্রয় কেন্দ্রে খাবারের সংকট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশেপাশের এলাকায় অবস্থিত আশ্রয় কেন্দ্রগুলোতে বারবার খাবার সরবরাহ হলেও ভেতরের আশ্রয় কেন্দ্র ও অনেক বাড়িতে খাবার যাচ্ছে না। ফলে এসব কেন্দ্রে খাবারের জন্য হাহাকার করছে মানুষ। বারিয়ারহাট পৌর বাজারের ব্যবসায়ী সালাউদ্দিন মোর্শেদ বলেন, আমার বাড়িতে প্রায় ৩০০ মানুষের আশ্রয় দিয়েছি। দুবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। আরও অনেকে ফোন দিচ্ছে আশ্রয়ের জন্য, কিন্তু জায়গা না থাকায় আর রাখা সম্ভব হচ্ছে না। সবচেয়ে খারাপ অবস্থায় আছেন ধুম ইউনিয়নের উত্তর মোবারকঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের প্রায় ৭০০ মানুষ, যেখানে খাবারের খুব প্রয়োজন, কিন্তু ভেতরে অবস্থান হওয়ায় কেউ খাদ্য নিয়ে যেতে পারছে না। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন বলেন, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার পানির তীব্রতা বেড়েছে। বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ সেবা বিচ্ছিন্ন। এখানে মোবাইল নেটওয়ার্কও নেই। এতে উদ্ধারের নিশ্চিত সংবাদ পাওয়া দুরূহ হয়ে পড়েছে। উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সাইক্লোন শেল্টার সহ সরকারি ভবনগুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে, কিন্তু অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থার কারণে সময়মতো খাদ্য পৌঁছানো যাচ্ছে না। জানাবো কৃত্রিম বন্যা সৃষ্টি করে খুনি হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে ভারত, বললেন ডাক্তার ইরান। ভারতের পরিকল্পিত পানি আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা একটি নতজানু, তাবেদার ও পঙ্গু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। ভারত আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি করে দিল্লির কৃতদাসী খুনি হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে প্রতি বছর বর্ষাকালে চুবিয়ে ও শুকনাকালে শুকিয়ে মারছে। এজন্য আন্তর্জাতিক আদালত বাংলাদেশ সরকারকে মামলা করে অধিকার আদায় করতে হবে। তিনি বলেন, ভারতীয় পানি আগ্রাসনের দেশের বন্যা প্লাবিত জেলাসমূহকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা করে টাস্কফোর্সের মাধ্যমে বন্যা দুর্গতদের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে নেওয়া, পর্যাপ্ত ত্রাণ ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ক্ষতিপূরণ মামলা করতে হবে। ডক্টর ইরান বলেন, দিল্লির মসনদ ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত বিপ্লবী সরকারকে মেনে নিতে পারছে না। তারা গণহত্যাকারী খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে খুন, গুম, অপহরণ সহ সকল অপরাধীদের নিরাপদ আশ্রয়কেন্দ্র ভারত। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানির ঢলে ফেনী, ভয়াবহ বন্যা। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানির ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকার লাখ লাখ মানুষ পানিবন্দী। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িও ডুবে গেছে। বানবাসীদের কেউ শিক্ষা প্রতিষ্ঠানে, কেউ বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। এ অবস্থায় পানিবন্দীদের উদ্ধারের পাশাপাশি বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় খাবার প্রদান জরুরি হয়ে পড়েছে। গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে অনেকে বিপাকে পড়েছেন। আসুন আমরা প্রত্যেকেই আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই। বন্যার ক্ষয়ক্ষতি স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও এর প্রকোপ ও ভয়াবহতা পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে বন্যা মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। নদীর দুই তীরে উঁচু ও মজবুত বাঁধ তৈরি করতে হবে। নদীগুলোর নিষ্কাশন ক্ষমতা বৃদ্ধির জন্য ড্রেজিং ব্যবস্থা কার্যকর করতে হবে। ভারত থেকে যেন পানি না আসতে পারে সেদিকে সরকারের নজর রাখতে হবে। পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রেখে এবং নদীর মুখ বন্ধ না করে রাস্তাঘাট নির্মাণ করতে হবে। সমুদ্র উপকূলীয় এলাকায় পানি প্রবেশ রোধে ব্যবস্থা নিতে হবে। তাহলেই বন্যার প্রকোপ ও ভয়াবহতা অনেকটা কমে আসবে। যেভাবে ঘুষ আদায়ে জাল ছড়িয়েছিলেন দীপু মনি। আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদের 3 বারের মন্ত্রী ও একবার সংসদ সদস্য ডক্টর দীপু মনি গ্রেফতারের পর ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির নানা তথ্য বের হতে শুরু করেছে। বিগত সরকারের প্রথম মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়, তৃতীয় মেয়াদে শিক্ষা মন্ত্রণালয় এবং চতুর্থ মেয়াদে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন। এসব পদ পদবি পেয়ে গত প্রায় 16 বছর তিনি বেশ বেপরোয়া ছিলেন। তার হাত থেকে দলের স্থানীয় নেতাকর্মীরাও রেহাই পাননি। তারা ছিলেন অনেকটা সংখ্যালঘুর মতো। দীপু মনির দুর্নীতি ও অপকর্মের মূল সহযোগী ছিলেন তার ভাই JR ওয়াইদুদ টিপু। এই টিপুর নেতৃত্বে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়, পরে শিক্ষা মন্ত্রণালয় সিন্ডিকেট গড়ে তোলা হয়। চক্রে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারও ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়ে তিনি এখন রিমান্ডে আছেন। তবে তার ভাই টিপু ও রতন কুমার এখন পলাতক। দীপু মনির টাকার মেশিন ছিলেন চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ওরফে চোরা সেলিম। তার মাধ্যমে চাঁদপুর বালুমহাল থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নেন দীপু মনি ও তার ভাই। আওয়ামী লীগ সরকারের পতন হলে চোরা সেলিম ও তার ছেলে শান্ত খান এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জনতার গণপিটুনিতে মারা যায়। চোরা সেলিমের মৃত্যু নিয়েও চাঁদপুরের নানা আলোচনা আছে। অনেকে ইঙ্গিত করেছেন দুর্নীতির পার্টনার চোরা সেলিমকে কৌশলে উত্তেজিত লোকজনকে উস্কে দিয়ে হত্যা করা হয়েছে, যাতে দীপু মনি বা তার ভাইয়ের অবৈধ টাকার সাক্ষী না থাকে। এদিকে দীপু মনির অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন। ওই সময় তদবিরের জন্য চাঁদপুরেও চলে আসতে দেখা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য, বিভিন্ন শিক্ষা বোর্ড চেয়ারম্যান থেকে শুরু করে শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের। শিক্ষা খাতে ঘুষ দুর্নীতির বিষয় টিপু ছাড়াও স্থানীয়ভাবে দেখতেন চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করে রতন কুমার মজুমদারকে পুনঃ পুরানবাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ চলমান রাখতেন। যদিও সর্বশেষ মহিবুল হাসান নওফেল শিক্ষামন্ত্রী হয়ে ওই পরিপত্রটি বাতিল করে দেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কিছু না হয়েও অঘোষিতভাবে দীপু মনির ভাই JR ওয়াইদুদ টিপু ও রতন কুমার মজুমদার মিলে সব বদলি, নিয়োগপত্র সহ মন্ত্রণালয়ের নানা কার্যক্রম পরিচালনা করতেন। শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনেও বিশাল ক্ষমতাধর ব্যক্তি ছিলেন এই দুইজন। এদের ভয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধিকাংশ কর্মকর্তা তটস্থ থাকতেন। এসব জানান একজন কলেজ শিক্ষক। মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পর্যন্ত তার ইচ্ছার বিরুদ্ধে হওয়ার সুযোগ ছিল না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি প্রায় 50 লাখ টাকা ঘুষ নিতেন, এমন অভিযোগ এখন সংশ্লিষ্টদের মুখে মুখে। এছাড়া শিক্ষা প্রশাসনের প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। সর্বনিম্ন 2 লাখ থেকে সর্বোচ্চ 20 লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। তার সামনে শিক্ষা খাতে ঘুষ দুর্নীতি ছিল ওপেন সিক্রেট। মন্ত্রীর বিভিন্ন কাজে বিতর্কের শুরুর এক পর্যায়ে তার দপ্তর থেকে অন্যত্র চলে যান তার তৎকালীন একজন সচিব। এছাড়া নিজ থেকে চলে যান তার একান্ত সচিবও। রাজধানী কলাবাগান ও বনানীতে ছায়া অফিসের মাধ্যমে দীপু মনির মন্ত্রণালয়ের অনেক কিছু নিয়ন্ত্রণ করত তার ভাই টিপুর নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের নাম ছিল রাজনৈতিক স্বজন। দীপু মনি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিপুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন। 14তম BCS এর কর্মকর্তা ও রাজধানীর মিরপুরে অবস্থিত একটি কলেজের সাবেক অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাকে এই কলেজের অধ্যক্ষ পদে আসতে 55 লাখ টাকা ঘুষ দিতে হয়। চট্টগ্রাম বিভাগের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পদায়ন করতে এক শিক্ষকের কাছ থেকে 2 কোটি টাকা নেন তার ভাই টিপু। নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুপারিশ আসার পর টিপু অন্য একজনের মাধ্যমে জানান, উপাচার্য হওয়ার জন্য 2 কোটি টাকা দিতে রাজি আছেন কয়েকজন। তদবির করে লাভ নেই, আপনার অধীনে একটি নিয়োগ দিয়েই তো এই টাকা উঠানো সম্ভব। এমন পরামর্শ দিলে শেষ পর্যন্ত ওই শিক্ষক টাকা দিতে রাজি হন।
সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাদে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে। দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে 2022 সালে বেসরকারি নর্থ সাউথ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পরিবর্তনের নামে আসলে এগুলোর নিয়ন্ত্রণ নেয় একটি চক্র। এর নেপথ্যে ছিলেন দীপুমণি। আওয়ামী লীগের মেয়র, ব্যবসায়ী, আমলা, শিক্ষাবিদদের নিয়ে নতুন করে গঠন করা হয় নর্থ সাউথ ও মানারাতের ট্রাস্টি বোর্ড। এরপর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ও এভাবে বেদখল হয়। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বেদখলের উদ্যোগ নিয়েও শেষ করতে পারেননি দীপুমণি। 2024 সালে নির্বাচনের পর তাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর এই দুই বিশ্ববিদ্যালয় বেদখলের প্রক্রিয়া অব্যাহত রাখেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, যদিও তা শেষ করতে পারেননি তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।